হয় নাই, এটা একটু রেকর্ড করে পড়িয়ে দিতেছি। রোজেনমুন বিজারণ, এটা একটা নেম রিঅ্যাকশন শীটের লাস্টেরটা, একেবারে শেষে রোজেনমুন বিজারণটা দেখো সবাই। আমাদের আলোচ্য বিজারণ হলো রোজেনমুন্ড বিজারণ। রোজেনমুন বিজারণ দেখো সবাই, এটা পড়ানো হয় নাই, এটা মধ্য দিয়ে বাদ গেছে তোমাদের। এটা শীটের লাস্ট নেম রিঅ্যাকশন, এটা পড়ে নেবা। রোজেনমুন বিজারণ দেখো, এখানে একটা বিক্রিয়া দেখো, আরসি মূলক হলো অ্যাসিড মূলক, এক্স হলো হ্যালাইড। এই অ্যাসিড হ্যালাইডকে হাইড্রোজেন দ্বারা বিজারণ করব, বিজারণ করলেই অ্যালডিহাইড উৎপন্ন হবে। আর হাইড্রোহ্যালাস অ্যাসিড উৎপন্ন হবে। এই অ্যালডিহাইডকে আবার পুনরায় যদি বিজারণ করো তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে দেখো, অ্যাসিড হ্যালাইডকে প্রাথমিক বিজারণ বা আংশিক বিজারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। সেই অ্যালডিহাইডকে আবার পূর্ণাঙ্গ বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে প্রাথমিক বিজারণ বা আংশিক বিজারণে কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, সেই অ্যালডিহাইডকে আবার পূর্ণাঙ্গ বিজারণ করলে বা সম্পূর্ণ বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। বলতে পারে স্যার বিজারণ কেন? হাইড্রোজেন সংযোজন কিন্তু বিজারণ। তাহলে এই অ্যাসিড হ্যালাইড এটাকে আংশিক বিজারণ বা প্রাথমিক বিজারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। সেই অ্যালডিহাইডকে আবার সম্পূর্ণ বিজারণ করলে বা পূর্ণাঙ্গ বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। অনুরূপভাবে আরেকটা বিজারণ দেখো, অ্যালকাইন। এই একটা অ্যালকাইন, এই অ্যালকাইনকে প্রাথমিক বিজারণ করলে অ্যালকেন উৎপন্ন হয়, মানে অ্যালকাইন ত্রিবন্ধন দিয়ে দিতে দাও, অ্যালকাইন হবে এটা। দেখো সবাই, এই অ্যালকাইনকে প্রাথমিক বিজারণ করলে বা আংশিক বিজারণ করলে অ্যালকিন উৎপন্ন হয়। উৎপন্ন অ্যালকিনকে আবার বিজারণ করলে, অর্থাৎ সম্পূর্ণ বিজারণ করলে লাস্টে অ্যালকেন উৎপন্ন হয়। দেখে নাও, অ্যালকাইনকে প্রাথমিক বিজারণ বা আংশিক বিজারণ করলে অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপন্ন হয়। সেই অ্যালকিনকে আবার পূর্ণাঙ্গ বিজারণ করলে অ্যালকেন উৎপন্ন হয়। আরেকবার দেখে নাও, অ্যালকাইনকে প্রাথমিক বিজারণ বা আংশিক বিজারণ করলে অ্যালকিন উৎপন্ন হয়। উৎপন্ন অ্যালকিনকে পূর্ণাঙ্গ বিজারণ করলে অ্যালকেন উৎপন্ন হয়। তাহলে আগেরটা একটু আবার রিভিশন দিতেছি। অ্যাসিড হ্যালাইডকে প্রাথমিক বিজারণ বা আংশিক বিজারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। উৎপন্ন অ্যালডিহাইডকে আবার সম্পূর্ণ বিজারণ বা পূর্ণাঙ্গ বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। অনুরূপভাবে অ্যালকাইনকে প্রাথমিক বিজারণ বা আংশিক বিজারণ করলে অ্যালকিন উৎপন্ন হয়। উৎপন্ন অ্যালকিনকে আবার পূর্ণাঙ্গ বিজারণ করলে অ্যালকেন উৎপন্ন হয়। আমরা রোজেনমুন বিজারণে প্রাথমিক বিজারণ বা আংশিক বিজারণ করব। যেহেতু প্রাথমিক বিজারণ বা আংশিক বিজারণ করব, তাহলে অ্যাসিড হ্যালাইড থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে।
আর অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপন্ন হবে। আর আরেকটা বিষয় জেনে রাখো, ইহেন এটা নিয়ে চতুর্থ অধ্যায় ডিটেইল পড়ানো হবে। এই একটা প্রভাবক প্যালেডিয়াম, নিকেল, লেড ইত্যাদির মতো প্রভাবক, প্রভাবকের প্রবহন ক্ষমতা যারা কমিয়ে দেয় তাদেরকে বলা হয় প্রভাবক বিষ। এই বেরিয়াম সালফেট প্রভাবক বিষ প্যালাডিয়াম প্রভাবকের প্রবহন ক্ষমতা কমিয়ে দেয়। আর প্রভাবকের প্রবহন ক্ষমতা কমিয়ে দেওয়ার কারণে আংশিক বিজারণ ঘটে, অ্যালকাইনেরও আংশিক বিজারণ ঘটে, ফলে অ্যালকিন উৎপন্ন হয়। আর অ্যাসিড হ্যালাইডেরও আংশিক বিজারণ ঘটে, ফলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। আরেকবার শোনো সবাই, প্যালাডিয়াম হলো প্রভাবক, প্রভাবকের প্রবহন ক্ষমতা যে কমিয়ে দেবে সেই পদার্থকে বলা হয় প্রভাবক বিষ। এই প্রভাবক বিষ বেরিয়াম সালফেট প্যালাডিয়াম প্রভাবকের প্রবহন ক্ষমতা কমিয়ে দেয়, ফলে অ্যালকাইনকে প্রাথমিক বিজারণ বা আংশিক বিজারণ করা যায়, ফলে অ্যালকিন উৎপন্ন হয়। অনুরূপভাবে অ্যাসিড হ্যালাইডকে প্রাথমিক বিজারণ বা আংশিক বিজারণ করা যায়, ফলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। তাহলে দেখো আমাদের আলোচ্য বিক্রিয়া হলো রোজেনমুন বিজারণ। রোজেনমুন বিজারণ দেখো সবাই, ভালো করে দেখো। প্রভাবক বিষ, প্রভাবক বিষ হলো যে প্রভাবকের প্রবহন ক্ষমতা কমায়, সেটাকে বলা হয় প্রভাবক বিষ। প্রভাবক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে ফুটন্ত জাইলিন দ্রাবকে 144 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাইলিন নিলে সেই জাইলিন ফুটন্ত থাকে, সেই ফুটন্ত জাইলিন দ্রাবক। এখন বলতে পারো স্যার আবার জাইলিনটা কি? দেখো, বেনজিন বলে একটা মিথাইল মূলক থাকলে তো টলোইন বলা হয়, আর দুইটা মিথাইল মূলক থাকলে জাইলিন বলা হয়। এটা কিন্তু জাইলিন। এই জাইলিন অর্থ অবস্থানে দুইটা মিথাইল থাকলে অর্থোজাইলিন, প্যারা অবস্থানে দুইটা মিথাইল থাকলে প্যারাজাইলিন, আবার মেটা অবস্থানে দুইটা মিথাইল থাকলে মেটাজাইলিন। এভাবে বেনজিনে দুইটা মিথাইল থাকলে এটাকে জাইলিন বলা হয়। তাহলে দেখো সবাই, ভালো করে রোজেনমুন বিজারণ দেখো ভালো করে। প্রভাবক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে ফুটন্ত জাইলিন দ্রাবকে অ্যাসিড হ্যালাইড, ধরো অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইডকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে রোজেনমুন বিজারণ মুখস্থ করো সবাই। প্রভাবক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে ফুটন্ত জাইলিন দ্রাবকে অ্যাসিড ক্লোরাইডকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। আরেকবার দেখো, প্রভাবক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে ফুটন্ত জাইলিন দ্রাবকে অ্যাসিড ক্লোরাইডকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। ফাইনালি বলতেছি, প্রভাবক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে ফুটন্ত জাইলিন দ্রাবকে অ্যাসিড ক্লোরাইডকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। আরেকবার বলি, প্রভাবক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে ফুটন্ত জাইলিন দ্রাবকে অ্যাসিড ক্লোরাইডকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। উদাহরণ দেখো, আমি এখানে উদাহরণ লিখতেছি এটার উপর দিয়ে। এটার নাম ইথানয়িল ক্লোরাইড। ইথানয়িল অ্যাসিড মূলক, আর এটার ক্লোরাইড ইথানয়িল ক্লোরাইড। তাহলে উৎপন্ন হবে কি? ইথানল, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে নাম কি বলা হয়? ইথানল বা অ্যাসিটালডিহাইড। তাহলে দেখো সবাই, উদাহরণটা দেখো। প্রভাবক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ
প্যালাডিয়াম প্রবাহকের উপস্থিতিতে ফুটন্ত জাইলিন দ্রাবকে ইথানল ক্লোরাইডকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করলে ইথানল বা অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। আরেকবার বলি, প্রবাহক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রবাহকের উপস্থিতিতে ফুটন্ত জাইলিন দ্রাবকে ইথানল ক্লোরাইডকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করলে ইথানল বা অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। এরপর দেখো, অ্যালকাইন যদি নাও তাহলে এখানে অ্যালকাইনকেও আংশিক বিজারণ করা যাবে। প্যালাডিয়াম প্রবাহক উপস্থিত থাকবে প্রবাহক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ অবস্থায়। আর এখানে আর ফুটন্ত জাইলিন দ্রাবক দরকার নেই, এখানে কক্ষ তাপমাত্রায় অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া ঘটবে, ফলে অ্যালকিন উৎপন্ন হবে। এখন এইটা দেখো, প্রবাহক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রবাহকের উপস্থিতিতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকাইনকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করলে অ্যালকিন উৎপন্ন হয়। আরেকবার বলি, প্রবাহক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রবাহকের উপস্থিতিতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকাইনকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করলে অ্যালকিন উৎপন্ন হয়। এখন তুমি যে উদাহরণ দাও সেই উদাহরণের সাপেক্ষে উৎপাদ তৈরি হবে, অর্থাৎ যে বিক্রিয়ক নেবা সেই বিক্রিয়কের সাপেক্ষে উৎপাদ তৈরি হবে। বিক্রিয়ক যদি 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন প্রোপাইন হয়, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন উৎপন্ন হবে প্রোপিন। এখন কি লিখবা ভাষাটা দেখো, ওই একই কথা ঘুরে ফিরে। প্রবাহক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রবাহকের উপস্থিতিতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপাইনকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করলে প্রোপিন উৎপন্ন হয়। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। প্রশ্ন আছে কারো? স্যার আমাদের ওই প্রথমে যে যৌগটা মিথানয়িল ক্লোরাইড, এটার নামকরণটা কিভাবে স্যার? এটা ইথানয়িল ক্লোরাইড। শোনো, অ্যালকানয়িল হ্যালাইড। হ্যালাইড কি? ক্লোরাইড। 2 কার্বনের অ্যালকান কি? ইথান। ইথানয়িল হ্যালাইড কি? ক্লোরাইড। ইথানয়িল ক্লোরাইড। এবার অ্যালকানয়িল হ্যালাইড সেই নিয়মে আসছে। যেমন অ্যাসিড হ্যালাইডের নামকরণ আমি পড়িয়েছি তো, প্রোপানয়িল ব্রোমাইড। তাহলে অ্যালকানয়িল 3 কার্বন অ্যালকান কি? প্রোপান। প্রোপানয়িল ব্রোমাইড। এবার অ্যালকানয়িল হ্যালাইড এই নিয়মে নামকরণ করা হয়েছে। তারপর বলো, আর কার কি প্রশ্ন আছে বলো। নাহলে আগামী ক্লাসে বলো। আমরা এখন প্রস্তুতিতে থাকি, প্রস্তুতি পড়াচ্ছিলাম, প্রস্তুতি পড়াবো। অবশ্যই হাই স্পিডে পড়াবো, তুলতে পারবা না। আমি যে স্পিডে পড়াবো তাতে তোমরা তুলতে পারবা না। আমি যে নোট পাঠাবো গ্রুপে সেটা দেখে দেখে তুলে নেবা। প্রস্তুতি দেখো আবার, গত লেকচারে অ্যালকেন প্রস্তুতি শেষ হয়ে গেছিল, এখন অ্যালকিন প্রস্তুতি বলতেছি। অ্যালকিন প্রস্তুতি আমাদের আলোচ্য বিষয়। আপাতত তুলতে পারবা না, আপাতত দেখতে থাকো, বুঝতে থাকো। ক্লাসের পরে আমি ছবি পাঠাবো, সেটা দিয়ে তুলে নেবা দেখে। অ্যালকিন প্রস্তুতি। আমাদের আলোচ্য বিষয় হলো অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতির প্রথম পদ্ধতি হলো অ্যালকাইল হ্যালাইড। ও
অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশের বিক্রিয়া দ্বারা, সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় কস্টিক সোডা আর পটাশিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় কস্টিক পটাশ। এই কস্টিক সোডা বা কস্টিক পটাশের বিক্রিয়া দ্বারা দেখো সবাই, অ্যালকাইল হ্যালাইড আর অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশের বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকিন প্রস্তুত করব। আমাদের আলোচ্য প্রস্তুতি কিন্তু অ্যালকিন প্রস্তুতি। আবার বলছি, অ্যালকাইল হ্যালাইড ও অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশের বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকিন প্রস্তুত করব। তাহলে অ্যালকিন প্রস্তুতি আমাদের আলোচ্য বিষয়। আবার দেখো হেডিংটা দেখো, অ্যালকাইল হ্যালাইড ও অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশের বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকিন প্রস্তুত করব। সাধারণ বিক্রিয়া দেখো, সাধারণ বিক্রিয়া মানে বিক্রিয়াটা সাধারণত কিভাবে ঘটে সেইটা। এইটা মনে রাখলেই সকল বিক্রিয়া লিখতে পারবা, কিন্তু এইটা পরীক্ষায় আসবে না। এটা হলো সাধারণত বিক্রিয়াটা কিভাবে ঘটে সেইটা, সাধারণ বিক্রিয়া। দেখো এই অ্যালকাইল মানে কিন্তু কার্বন হাইড্রোজেনের শিকল, আরো কার্বন হাইড্রোজেনের শিকলও থাকতে পারে। টোটালি কার্বন হাইড্রোজেনের যত শিকল আছে টোটালটাই অ্যালকাইল। আর এক্স কি হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইড। বলতে পারো স্যার এইভাবে কেন লিখলেন অ্যালকাইলটাকে? এইভাবে আমি ভাঙাই লেখছি কারণ অ্যালকিন তো দ্বিবন্ধন দেখাবো, তাই এই দুই কার্বন এইভাবে লেখা হয়েছে। কিন্তু টোটাল কার্বন হাইড্রোজেনের যত শিকল আছে, হাইড্রোকার্বনের শিকল, যা থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এখানে একটা হাইড্রোজেন চলে গেছে কিন্তু CH3 এর বদলে CH2 আছে। এইভাবে টোটাল কার্বন হাইড্রোজেনের যে শিকল সেটাই হলো অ্যালকাইল। আর এটা কি হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় কস্টিক সোডা বা অ্যালকোহলীয় কস্টিক পটাশ বিক্রিয়া করবে। বিক্রিয়া করে অ্যালকিন উৎপন্ন করবে। আর কস্টিক সোডা নিলে সোডিয়াম হ্যালাইড, আর কস্টিক পটাশ নিলে পটাশিয়াম হ্যালাইড উৎপন্ন হবে, আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পানি। তাহলে দেখো সবাই ভালো করে, টোটাল হাইড্রোকার্বনের যে শিকলটা আছে সেটা অ্যালকাইল, এটা অ্যালকাইল আর এটা হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করালে অ্যালকিন উৎপন্ন হয়। এক্ষেত্রে যদি কস্টিক সোডা নাও তাহলে সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হবে, আর কস্টিক পটাশ নিলে পটাশিয়াম হ্যালাইড উৎপন্ন হবে। আরেকটা বাই প্রোডাক্ট হলো পানি। আরেকবার বলছি, অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করালে অ্যালকিন উৎপন্ন হবে। এক্ষেত্রে যদি কস্টিক সোডা নাও ক্ষার, তাহলে সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হবে বাই প্রোডাক্ট। আর ক্ষার যদি কস্টিক পটাশ নাও তাহলে পটাশিয়াম হ্যালাইড উৎপন্ন হবে বাই প্রোডাক্ট। আরেকটা বিশেষ উল্লেখ্য বিষয় শোনো, এই একই বিক্রিয়া যদি অ্যালকোহলীয় না নিয়ে জলীয় নেওয়া হয়, কস্টিক সোডা বা কস্টিক পটাশ, তাহলে এই একই বিক্রিয়ায় কিন্তু অ্যালকোহল উৎপন্ন হয়। এই ভুলটা স্টুডেন্টরা খুব করে, এই জন্য এটা খুব পরীক্ষায় আসে। মনে থাকবে তো সবার, অ্যালকোহলীয় যদি নাও তাহলে তো অ্যালকিন উৎপন্ন হবে, কিন্তু অ্যালকোহলীয় না নিয়ে যদি জলীয় নাও অ্যাকোয়া, তাহলে এই বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হবে। এটা যেন খেয়াল থাকে সবার। বলতে পারো স্যার অ্যালকোহল কিভাবে উৎপন্ন হবে, সেটা অ্যালকোহল প্রস্তুতির সময় দেখাবো, কিন্তু আমাদের অ্যালকোহল প্রস্তুতি তো এখন আলোচ্য বিষয় না, এখন অ্যালকিন প্রস্তুতি আলোচ্য বিষয়। কিন্তু মনে রাখবা, যদি জলীয় নেওয়া হয়, অ্যাকোয়া মানে কি জলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশ নেওয়া হয়, তাহলে কিন্তু এই বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হবে।
তাহলে এই বিক্রিয়াটা আরেকবার বলে উদাহরণ বলতেছি। অ্যালকাইল হ্যালাইড এটাকে অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করালে অ্যালকিন উৎপন্ন হয়। আর বিবরণ বলার সময় কিন্তু বাই প্রোডাক্টের কথা বলা লাগবে না, খালি বিক্রিয়া লিখে গেলেই হবে। এখন এই বিক্রিয়ার উদাহরণ দেখো। স্যার, বলো। যখন পানি নেব তখন তো অ্যালকোহল উৎপন্ন হবে, তখন কি বাই প্রোডাক্টে পানি থাকবে? তখন তো অ্যালকোহলের সময় দেখবা, আগে যা আছে এটা দেখো, অ্যালকোহল প্রস্তুতি পড়াবো তো, এখন অ্যালকিন প্রস্তুতি পড়াচ্ছি, তখন বাই প্রোডাক্ট পানি হবে না, তখন পানি হবে না, তখন সেটা অ্যালকোহল প্রস্তুতির সময় আমি দেখাবো তো। আপাতত অ্যালকিন প্রস্তুতি দেখো। এখন দেখো এই বিক্রিয়ার উদাহরণ দেখো। এই একটা অ্যালকাইল, হাইড্রোকার্বনের শিকল হলো অ্যালকাইল, আর এই একটা হ্যালাইড আয়োডাইড। এটা কিন্তু 1 নং কার্বনে আয়োডিন আর 3 কার্বনে অ্যালকেন প্রোপেন, 1 আয়োডো প্রোপেন। প্রয়োজনে নাম্বারিং করে দেখাই দিই, 1 নং কার্বনে আয়োডিন আছে আর 3 কার্বনে অ্যালকেন প্রোপেন, তাহলে 1 আয়োডো প্রোপেন। এই 1 আয়োডো প্রোপেনটা একটা অ্যালকাইল হ্যালাইড, এই একটা অ্যালকাইল আর এইটা কি হ্যালাইড। এই 1 আয়োডো প্রোপেন অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে বিক্রিয়া করাবা। তাহলে অ্যালকিন প্রোপিন উৎপন্ন হবে, আর সোডিয়াম আয়োডাইড আর পানি উৎপন্ন হবে বাই প্রোডাক্ট। বিবরণে কি বলবা শোনো। 1 আয়োডো প্রোপেনকে অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে বিক্রিয়া করালে প্রোপিন উৎপন্ন হয়। আবার বলছি, 1 আয়োডো প্রোপেনকে অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে বিক্রিয়া করলে প্রোপিন উৎপন্ন হয়। আবার বলি, 1 আয়োডো প্রোপেনকে অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে বিক্রিয়া করালে প্রোপিন উৎপন্ন হয়। অনুরূপ বিক্রিয়া দেখো আরেকটা উদাহরণ। এটা কিন্তু অ্যালকাইল, ইথাইল, আর হ্যালাইড ধরো ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড এটা অ্যালকাইল আর এটা হ্যালাইড, তাহলে ইথাইল ক্লোরাইড একটা অ্যালকাইল হ্যালাইড। এটাকে কস্টিক সোডা না নিয়ে কস্টিক পটাশ নিলেও একই বিক্রিয়া হবে। অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করালে অ্যালকিন ইথিন উৎপন্ন হয়, আর পটাশিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হয়। তাহলে দেখো কি বলবা বিবরণে। ইথাইল ক্লোরাইডকে অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করালে ইথিন উৎপন্ন হয়। আবার বলছি, ইথাইল ক্লোরাইডকে অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করলে ইথিন উৎপন্ন হয়। কিন্তু এক্ষেত্রে যদি আবার সেইজেব নীতি ফলো হয়, অর্থাৎ সেইজেব নীতি অনুযায়ী বিক্রিয়া ঘটে, তাহলে আবার প্রোডাক্টটা সেইজেব নীতি অনুযায়ী করবা, মেইন প্রোডাক্ট যেটা। দেখো এক্ষেত্রে সেইজেব নিয়ম কার্যকর। সেইজেব নিয়ম কার্যকর কি করে বুঝলাম। আলফা বিটা গামা, কার্যকারী মূলকধারী কার্বন আলফা, তারপরটা বিটা, গামা এটাও তো কার্যকারী মূলকধারী আলফা, তারপরটা কি বিটা, এটা বিটা প্রাইম। তাহলে দুইটা বিটা কার্বন যে দুইটা আছে, সেই দুইটা থাকলেই তো সেইজেব নীতি প্রযোজ্য হবে। এবং এই বিটা কার্বন দুইটার মধ্যে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে তা থেকে হাইড্রোজেন অপসারিত হবে, আর আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে। তাহলে এক্ষেত্রে বিক্রিয়াটা কি ঘটবে দেখো।
সেইজেব নীতি অনুযায়ী যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে তা থেকে হাইড্রোজেন আর আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে। সেইজেব নীতি অনুযায়ী প্রধান উৎপাদ যেটা সেটা লিখে রাখবা, আর গৌণ উৎপাদ লেখা লাগবে না। আর তুমি সময় থাকলে লিখতেও পারো গৌণ উৎপাদ, দরকার পড়ে না। তাহলে দেখো সবাই সেইজেব নীতি অনুসরিত হয়েছে কিনা দেখো, যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে তা থেকে হাইড্রোজেন আর আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হয়েছে। তাহলে এই যৌগের নাম কি? 2-ব্রোমোবিউটেন। 2-ব্রোমোবিউটেনকে অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করলে বিউটিন 2 উৎপন্ন হয়। আবার বলছি, 2-ব্রোমোবিউটেনকে অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করালে বিউটিন 2 উৎপন্ন হয়। আর আগের যে বিক্রিয়াগুলো দেখিয়েছি সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেইজেব নীতি প্রযোজ্য না। দুইটা বিটা কার্বন নাই তো, খালি আলফা বিটা আছে, দুইটা বিটা নাই। এটাতেও দেখো, এটাতেও দুইটা বিটা নাই, এটা আলফা তারপর বিটা তারপর গামা, এটাতেও নাই। কিন্তু এখন যেটা দেখালাম তাতে দুইটা বিটা আছে, দুইটা বিটা থাকলে সেই যে নীতি অনুযায়ী অপসারণ করে অ্যালকিন উৎপন্ন করবা। কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? থাকলে বলো। পরবর্তী আলোচনায় যাচ্ছি। এরপরে 2 নম্বর প্রস্তুতি দেখো। অ্যালকোহলে নিরোধন করে আমরা অ্যালকিন প্রস্তুত করব। তামান্না সাউন্ডটা মিউট করো প্লিজ। তামান্না, তামান্না শুনতে পাচ্ছ? সাউন্ডটা মিউট করো। এত জনার ক্লাস। অ্যালকোহলের নিরোধন করে, নিরোধন তো জানোই তোমরা, পানি অপসারণকে কি বলে? নিরোধন। সেই পানি অপসারণ অর্থাৎ নিরোধন করে আমরা অ্যালকিন প্রস্তুত করব। অ্যালকোহলে নিরোধন করে অর্থাৎ পানি অপসারণ করে অ্যালকিন প্রস্তুতি আমাদের আলোচ্য বিষয়। আবার বলছি, অ্যালকোহলে নিরোধন করে অর্থাৎ পানি অপসারণ করে অ্যালকিন প্রস্তুতি আমাদের আলোচ্য বিষয়। আগে সাধারণ বিক্রিয়া দেখো। সাধারণ বিক্রিয়া মানে বিক্রিয়াটা সাধারণত কিভাবে ঘটে সেটা। এই একটা অ্যালকোহল, এই অ্যালকোহলকে নিরোধন করবা কিভাবে? এটাকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করবা। অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলেই অ্যালকিন উৎপন্ন হয়। আর নিরোধক সালফিক অ্যাসিড পানি শোষণ করে, পানি শোষণ করে সালফিক অ্যাসিড নিরোধক। সেইটা একটা ব্র্যাকেটে দেখাইতে পারো যে সালফিক অ্যাসিড কর্তৃক পানি শোষিত হয়েছে। ব্র্যাকেট না দিলেও চলবে, এখানে ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে নিরোধক সালফিক অ্যাসিড পানি শোষণ করছে। তাহলে দেখো সবাই, অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। আর এখানে নিরোধন কেন বলা হয়েছে? পানি অপসারিত হয়েছে, তো পানি অপসারিত হয়ে অ্যালকিন উৎপন্ন হয়েছে। বলতে পারো স্যার কোথায় পানি অপসারিত হয়েছে? এই যৌগে দেখো, এই কার্বনের একটা হাইড্রোজেন নাই, আর এই কার্বন থেকে এই হাইড্রোক্সিল মূলক নাই। এখান থেকে একটা হাইড্রোজেন নাই আর এখান থেকে হাইড্রোক্সিল নাই, তাহলে পানি চলে গেছে না? সেই পানি শোষণ করছে কে? নিরোধক সালফিক অ্যাসিড। তাহলে পানি অপসারণ কি নিরোধন? তাহলে দেখো আবার সবাই, অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। অন্য ভাষায় বলতে পারো, অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিড দ্বারা নিরোধিত করলে অ্যালকিন উৎপন্ন হয়।
দেখো উদাহরণ, দেখো উদাহরণই পরীক্ষা আসবে। এইটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রোপানল, আর 1 নং কার্বনে অ্যালকোহল আছে তাই প্রোপানল 1। আবার দেখো 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রোপানল আর 1 নং কার্বনে অ্যালকোহল আছে তাই প্রোপানল 1। এই প্রোপানল 1 কে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করবা। উত্তপ্ত করলেই প্রোপিন উৎপন্ন হবে, অর্থাৎ অ্যালকিন উৎপন্ন হবে। আর নিরোধক গাঢ় সালফিক অ্যাসিড পানি শোষণ করবে। তাহলে দেখো সবাই, প্রোপানল 1 কে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে প্রোপিন উৎপন্ন হয়, বা অন্য ভাষায় বলতে পারো প্রোপানল 1 কে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে এটি নিরোধিত হয়, ফলে প্রোপিন উৎপন্ন হয়। আবার বলি, প্রোপানল 1 কে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে প্রোপিন উৎপন্ন হয়। অন্য ভাষায় বলতে পারো প্রোপানল 1 কে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে এটি নিরোধিত হয়, ফলে প্রোপিন উৎপন্ন হয়। নিরোধিত হয় কেন? পানি অপসারণ কি নিরোধিত হওয়া। অনুরূপ বিক্রিয়া দেখো, ইথানল 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি ইথানল। ইথানলকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়। এখানে নিরোধক গাঢ় সালফিক অ্যাসিড পানি শোষণ করে। সেটা চাইলে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে দেখাইতে পারো যে গাঢ় সালফিক অ্যাসিড কর্তৃক পানি শোষিত হয়েছে। তাহলে আমরা কি শিখলাম দেখো, এটাও খুব পরীক্ষায় আসে। অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। এখানে দেখো, প্রোপানল 1 কে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে প্রোপিন উৎপন্ন হয়। এখানে দেখো, ইথানলকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়। এইভাবে অ্যালকিন উৎপাদন করা যায়। এছাড়া রোজেন মুন বিজারণ, একটু আগে যেটা শিখলাম, সেই রোজেন মুন বিজারণ দ্বারা অ্যালকিন উৎপাদন করা যায়। আমরা রোজেন মুন্ড বিজারণ করে অ্যালকিন উৎপাদন করব। বিজারণ কেন? এই বিক্রিয়ায় হাইড্রোজেন সংযোজিত হয়, তাই এটা বিজারণ। এই রোজেন মুন বিজারণ দ্বারা আমরা অ্যালকিন উৎপাদিত করব। সাধারণ বিক্রিয়া দেখো, সাধারণ বিক্রিয়া মানে সাধারণত বিক্রিয়াটা কিভাবে ঘটে সেইটা দেখো। এই একটা অ্যালকাইন, অ্যালকাইনকে বিজারণ করবা রোজেন মুন বিজারণ। প্যালাডিয়াম প্রভাবক, কিন্তু প্রভাবক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ। বিজারণ করলেই অ্যালকিন উৎপন্ন হবে। ভাষাটা কি বলবা শোনো, অ্যালকাইনকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করা হয়, প্রভাবক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে, ফলে অ্যালকিন উৎপন্ন হয়। আবার বলছি, অ্যালকাইনকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করা হয়, প্রভাবক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে, ফলে অ্যালকিন উৎপন্ন হয়। আরেকবার বলি, অ্যালকাইনকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করা হয়, প্রভাবক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে, ফলে অ্যালকিন উৎপন্ন হয়। উদাহরণ দেখো, উদাহরণই পরীক্ষা আসবে।
যেরূপ উদাহরণ আসবে সেরূপ বিক্রিয়া লিখবা, অর্থাৎ যে কয় কার্বন আসবে সেই কয় কার্বনের সাপেক্ষে উৎপাদ তৈরি করবা, অর্থাৎ যেরূপ উদাহরণ আসবে সেরূপ বিক্রিয়া লিখবা। এটা 3 কার্বন অ্যালকাইন, এটা প্রোপাইন। এই প্রোপাইনকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করবা, প্রোহক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রোহকের উপস্থিতিতে। তাহলে প্রোপিন উৎপন্ন হবে। তাহলে দেখো সবাই, প্রোপাইনকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারিত করা হয় প্রোহক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রোহকের উপস্থিতিতে, ফলে প্রোপিন উৎপন্ন হয়। আরেকবার বলি, প্রোপাইনকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করা হয় প্রোহক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রোহকের উপস্থিতিতে, ফলে প্রোপিন উৎপন্ন হয়। আরেকটা উদাহরণ দেখো, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, এটার নাম কিন্তু ইথাইন। ইথাইনকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করা হয় প্রোহক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রোহকের উপস্থিতিতে, ফলে ইথিন উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকিন উৎপন্ন হয়। এখানে ওই একই কথা বলবা, ইথাইনকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করা হয় প্রোহক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রোহকের উপস্থিতিতে, ফলে ইথিন উৎপন্ন হয়। আরেকবার বলি, ইথাইনকে হাইড্রোজেন দ্বারা আংশিক বিজারণ করা হয় প্রোহক বিষ বেরিয়াম সালফেটে আবদ্ধ প্যালাডিয়াম প্রোহকের উপস্থিতিতে, ফলে ইথিন উৎপন্ন হয়। বলতে পারো স্যার বিক্রিয়ার ভাষা তোমার আর মুখস্থ করা লাগবে না, এখানে বিক্রিয়াটা কি ঘটছে এটা তুমি বলবা, তাহলে বিক্রিয়ার ভাষা লেখা হয়ে যাবে। বিক্রিয়াটা মুখস্থ করবা, এরপর বিক্রিয়া কি ঘটছে, কে কার সাথে বিক্রিয়া করছে, কোন প্রোহকের উপস্থিতিতে কি উৎপন্ন হয়েছে, তাহলেই শেষ। আর উৎপাদিত পদার্থের মধ্যে খালি মেইন প্রোডাক্টের কথা লিখলেই হবে, আরো যদি প্রোডাক্ট থাকে সেই বাই প্রোডাক্টের কথা বিবরণে লেখা লাগবে না, কিন্তু বিক্রিয়ার সময় সব লিখতে হবে, কোনো বাদ দেওয়া যাবে না। এখন দেখো আরেকটা প্রস্তুতি দেখো অ্যালকিনের। সন্নিহিত এর ইংরেজি নাম হলো ভিজিনাল। VICINL, ভিজিনাল ডাইহ্যালাইড এবং জিঙ্কের বিক্রিয়া দ্বারা। আবার বলছি, সন্নিহিত ইংরেজিতে বলা হয় ভিজিনাল, সেই সন্নিহিত বা ভিজিনাল ডাইহ্যালাইড মানে তো বোঝো দুইটা হ্যালাইড, এবং জিঙ্কের বিক্রিয়া দ্বারা। আরেকবার শোনো, সন্নিহিত মানে ভিজিনাল ডাইহ্যালাইড এবং জিঙ্কের বিক্রিয়া দ্বারা। ভিজিনালটা আমি একটু পরেই দেখাচ্ছি, আগে সাধারণ বিক্রিয়া দেখো। সাধারণ বিক্রিয়া মানে বিক্রিয়াটা কিভাবে ঘটে সেইটা। পাশাপাশি দুইটা কার্বনে যদি দুইটা হ্যালোজেন থাকে তাহলে এটাকে বলা হয় সন্নিহিত ডাইহ্যালাইড বা ভিজিনাল ডাইহ্যালাইড। দেখো এই পাশাপাশি দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন আছে, এটাই সন্নিহিত ডাইহ্যালাইড বা ভিজিনাল ডাইহ্যালাইড। সন্নিহিত বা ভিজিনাল ডাইহ্যালাইডকে জিঙ্কের সাথে উত্তপ্ত করবা, উত্তপ্ত করলেই অ্যালকিন উৎপন্ন হবে। আর উৎপন্ন হবে জিঙ্ক ডাইহ্যালাইড। দেখো সবাই, আবার পাশাপাশি কার্বনে দুইটা হ্যালোজেন থাকলে এটাকে বলে সন্নিহিত বা ভিজিনাল। এই সন্নিহিত বা ভিজিনাল ডাইহ্যালাইডকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়।
আবার বলি, পাশাপাশি দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন থাকলে এটাকেই বলা হয় সন্নিহিত বা ভিজিনাল ডাইহ্যালাইড। এই সন্নিহিত বা ভিজিনাল ডাইহ্যালাইডকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। এই বিক্রিয়ার উদাহরণ দেখো। উদাহরণই পরীক্ষা আসবে, যেরূপ উদাহরণ আসবে সেরূপ বিক্রিয়া লিখবা। এটা পাশাপাশি দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন আছে, এটা সন্নিহিত বা ভিজিনাল ডাইহ্যালাইড। এটার নাম কি? 2,3-ডাইক্লোরো বিউটেন। এটাকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে অ্যালকিন বিউটিন উৎপন্ন হয়, বিউটিন 2, 2 নং কার্বনে দ্বিবন্ধন। আর জিঙ্ক ডাইক্লোরাইড উৎপন্ন হবে। ভাষা কি লিখবা শোনো। 2,3-ডাইক্লোরো বিউটেন কে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে বিউটিন 2 উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকিন উৎপন্ন হয়। আরেকবার বলি, 2,3-ডাইক্লোরো বিউটেনকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে বিউটিন 2 উৎপন্ন হয়। বিউটিন 2 কেন? 4 কার্বনের অ্যালকিন বিউটিন আর 2 নং কার্বনে দ্বিবন্ধন আছে, তাই বিউটিন 2। আরেকবার দেখো, 2,3-ডাইক্লোরো বিউটেনকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে বিউটিন 2 উৎপন্ন হয়। আরেকটা উদাহরণ দেখো। এটা কিন্তু 1,2-ডাইক্লোরোপ্রোপেন। 1,2-ডাইক্লোরোপ্রোপেনকে জিঙ্কের সাথে উত্তপ্ত করবা, তাহলে অ্যালকিন প্রোপিন উৎপন্ন হবে। তাহলে দেখো কি বলবা, শোনো। 1,2-ডাইক্লোরোপ্রোপেনকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে প্রোপিন উৎপন্ন হয়। আবার বলছি, 1,2-ডাইক্লোরোপ্রোপেনকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে প্রোপিন উৎপন্ন হয়। আরেকটা উদাহরণ দেখো সবাই। এটাও সন্নিহিত ডাইহ্যালাইড, কারণ পাশাপাশি 2 কার্বনে দুইটা হ্যালোজেন আছে। 1,2-ডাইব্রোমো ইথেন, এটাকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকিন উৎপন্ন হয়। দেখো সবাই, 1,2-ডাইব্রোমো ইথেনকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকিন উৎপন্ন হয়। এইভাবে দেখে নাও সবগুলো বিক্রিয়া প্রয়োজনে সন্নিহিত ডাইহ্যালাইড যেগুলো আছে, সন্নিহিত ডাইহ্যালাইডকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। সন্নিহিত ডাইহ্যালাইডকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। সন্নিহিত ডাইহ্যালাইডকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। সন্নিহিত ডাইহ্যালাইডকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। প্রতি ক্ষেত্রে একই বিক্রিয়া। এই বিক্রিয়ার ভাষা হয়তো স্যার পড়বেও না, কিন্তু ভাষাটা লিখতে হবে, কে কার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, এটা তুমি নিজের ভাষায় লিখবা। স্যার এখানে হ্যালোজেন দুইটা কি একই হইতে হবে? হ্যাঁ, হ্যালোজেন দুইটা সেম সেম টাইপের, দুইটাই ক্লোরিন বা দুইটাই ব্রোমিন। আর কারো প্রশ্ন এখান থেকে? এখন অ্যালকাইন প্রস্তুতি আমাদের আলোচ্য বিষয়। অ্যালকাইন দেখো, অ্যালকাইন প্রস্তুতি।
অ্যালকাইন প্রস্তুতি দেখো। প্রথমে দেখাবো জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকলে সেটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড। ZeMinL, জেমিনাল ডাইহ্যালাইড। এবং অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশের বিক্রিয়া দ্বারা। তাহলে দেখো আবার বলছি, জেমিনাল ডাইহ্যালাইড একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকলে এটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড। সেই জেমিনাল ডাইহ্যালাইড মানে একই কার্বনে দুইটা হ্যালোজেন আছে, তাই এটা জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড ও অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশের বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকাইন প্রস্তুত করব। আরেকবার শোনো, একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকলে এটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড। এই জেমিনাল ডাইহ্যালাইড ও অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশের বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকাইন প্রস্তুত করব। দেখো সাধারণ বিক্রিয়া, দেখো সাধারণ বিক্রিয়া। একই কার্বনে দুইটা হ্যালোজেন আছে, এটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড। এটাকে কস্টিক পটাশ এর অ্যালকোহলীয় দ্রবণ, এলসি লেখা মানে কি অ্যালকোহলীয়, অথবা কস্টিক সোডা এর অ্যালকোহলীয় দ্রবণের সাথে উত্তপ্ত করবা। উত্তপ্ত করলেই অ্যালকাইন উৎপন্ন হবে। আর যদি কস্টিক সোডা নাও বা কস্টিক পটাশ, আগে কস্টিক পটাশ দেখে, যদি কস্টিক পটাশ নাও তাহলে উৎপন্ন হবে পটাশিয়াম হ্যালাইড, আর কস্টিক সোডা নিলে উৎপন্ন হবে সোডিয়াম হ্যালাইড, আর পানি উৎপন্ন হবে। তাহলে দেখো সবাই ভালো করে, একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকলে এটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনালের কোনো বাংলা নাম হয় না, এটা জেমিনাল মনে রাখবা। একই কার্বনে দুইটা হ্যালোজেন আছে, তাহলে একই কার্বনে দুইটা হ্যালোজেন আছে, এটা জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইডকে অ্যালকোহলীয় কস্টিক পটাশ বা কস্টিক সোডার সাথে উত্তপ্ত করলে অ্যালকাইন উৎপন্ন হয়। আবার বলছি, জেমিনাল ডাইহ্যালাইডকে অ্যালকোহলীয় কস্টিক পটাশ বা অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে উত্তপ্ত করলে অ্যালকাইন উৎপন্ন হয়। আরেকবার শোনো, জেমিনাল ডাইহ্যালাইডকে অ্যালকোহলীয় কস্টিক পটাশ বা অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে উত্তপ্ত করলে অ্যালকাইন উৎপন্ন হয়। উদাহরণ দেখো, ওয়ানে একবার ক্লোরিন, ওয়ানে আবার ক্লোরিন। 1,1 ডাইক্লোরোপ্রোপেন, কিন্তু এটা 1,1 ডাইক্লোরোপ্রোপেন, কারণ ওয়ানে একবার ক্লোরিন, ওয়ানে আবার ক্লোরিন। তাহলে 1,1 ডাইক্লোরোপ্রোপেন। এই 1,1 ডাইক্লোরোপ্রোপেনকে অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করবা, দুইটা বিক্রিয়া করবে। সমতা না করলেও চলবে, এই সংখ্যা না লিখলেও চলবে, 2, 1 ইত্যাদি সংখ্যা না লিখলেও চলবে, আর মনে থাকলে লেখো। এই উত্তপ্ত করলে অ্যালকাইন উৎপন্ন হবে, এখানে 3 কার্বন অ্যালকাইন প্রোপাইন উৎপন্ন হবে। আর উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড আর পানি।
তাহলে দেখো সবাই 1,1 ডাইক্লোরোপ্রোপেনকে অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে প্রোপাইন উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকাইন উৎপন্ন হয়। আবার বলছি, 1,1 ডাইক্লোরোপ্রোপেনকে অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে প্রোপাইন উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকাইন উৎপন্ন হয়। আরেকটা উদাহরণ দেখো। এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন। এটা কিন্তু 1,1 ডাইব্রোমো ইথেন। 1,1 ডাইব্রোমো ইথেনকে কস্টিক সোডাও তো নিতে পারো, কস্টিক পটাশ না নিয়ে কস্টিক সোডাও নিতে পারো। অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে উত্তপ্ত করলে ইথাইন উৎপন্ন হবে, অর্থাৎ অ্যালকাইন উৎপন্ন হবে। এখানে 2 কার্বন, তাই 2 কার্বন অ্যালকাইন উৎপন্ন হয়েছে। আর সমতা করার জন্য এখানে একটা 2 লিখতে পারো, তাহলে 2টা সোডিয়াম ব্রোমাইড আর 2 অণু পানি। তাহলে কি লিখবা, বিবরণ কি লিখবা দেখো। 1,1 ডাইব্রোমো ইথেনকে অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে উত্তপ্ত করলে ইথাইন উৎপন্ন হয়। আবার বলছি, 1,1 ডাইক্লোরো ইথেনকে অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে উত্তপ্ত করলে ইথাইন উৎপন্ন হয়। এরপর আরেকটা বিক্রিয়া দেখো, টেট্রাহ্যালাইড। টেট্রাহ্যালাইড তো বলছো, 4টে হ্যালাইড। টেট্রাহ্যালাইড যৌগ এবং জিঙ্কের বিক্রিয়া দ্বারা টেট্রাহ্যালাইড যৌগ এবং জিঙ্কের বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকাইন প্রস্তুত করব। দেখো আবার, 4টে হ্যালোজেন থাকলে এটাকে বলা হয় টেট্রাহ্যালাইড। টেট্রাহ্যালাইড যৌগ এবং জিঙ্কের বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকাইন প্রস্তুত করব। আবার বলি, টেট্রাহ্যালাইড যৌগ এবং জিঙ্কের বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকাইন প্রস্তুত করব। সাধারণ বিক্রিয়া দেখো, সাধারণ বিক্রিয়া কিভাবে ঘটে। সাধারণ বিক্রিয়া, এটা টেট্রাহ্যালাইড যৌগ। 4টে হ্যালোজেন থাকলে এটাকে বলা হয় টেট্রাহ্যালাইড। এই টেট্রাহ্যালাইড যৌগকে জিঙ্কের সাথে উত্তপ্ত করবা। 2টা জিঙ্ক বিক্রিয়া করে এখানে, জিঙ্কের সাথে উত্তপ্ত করলেই অ্যালকাইন উৎপন্ন হবে। আর উৎপন্ন হবে জিঙ্ক ডাইহ্যালাইড, 2 অণু জিঙ্ক ডাইহ্যালাইড। তাহলে দেখো সবাই, টেট্রাহ্যালাইড যৌগকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে অ্যালকাইন উৎপন্ন হয়। আরেকবার বলি, টেট্রাহ্যালাইড যৌগকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে অ্যালকাইন উৎপন্ন হয়। উদাহরণ দেখো, উদাহরণ দেখো। এই যৌগটা যে দিক দিয়ে নাম্বারিং করো একই নাম্বারিং, কিন্তু 2233 টেট্রাক্লোরো বিউটেন। আবার দেখো 2233 টেট্রাক্লোরো বিউটেন, এটাকে জিঙ্কের সাথে উত্তপ্ত করবা। উত্তপ্ত করলেই বিউটাইন 2 উৎপন্ন হবে। 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন বিউটাইন আর 2 নং কার্বনের ত্রিবন্ধন আছে বিউটাইন 2।
তাহলে আরেকবার দেখো সবাই, 2233 টেট্রাক্লোরোবিউটেনকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে বিউটাইন 2 উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকাইন উৎপন্ন হয়। আরেকবার বলি, 2233 টেট্রাক্লোরোবিউটেনকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে বিউটাইন 2 উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকাইন উৎপন্ন হয়। আরেকটা দেখো, এটা তো এদিক থেকে নাম্বারিং, 1122 টেট্রাক্লোরোপ্রোপেন, এটাকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে প্রোপাইন উৎপন্ন হয়। বিবরণ কি বলবা দেখো, ওয়ান টু টু টেট্রাক্লোরোপ্রোপেনকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে প্রোপাইন উৎপন্ন হয়। আবার বলছি, 1122 টেট্রাক্লোরোপ্রোপেনকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে প্রোপাইন উৎপন্ন হয়। আরেকটা দেখো উদাহরণ, এই উদাহরণটা দেখো, এখন দেখো এটা নাম্বারিং করবো, এদিক থেকে নাম্বারিং করো আর এদিক থেকে নাম্বারিং করো, একই ব্যাপার। তাহলে এটা কি, 1122 টেট্রাক্লোরো ইথেন, 1122 টেট্রাক্লোরো ইথেনকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে ইথাইন উৎপন্ন হয়। আবার বলছি, 1122 টেট্রাক্লোরো ইথেনকে জিঙ্কের সাথে উত্তপ্ত করলে ইথাইন উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকাইন উৎপন্ন হয়। এরপর দেখো, সোডিয়াম অ্যালকাইনাইডের আদ্র বিশ্লেষণ করে, সোডিয়াম অ্যালকাইনাইডের আদ্র বিশ্লেষণ করে, অ্যালকাইনাইডের আদ্র বিশ্লেষণ মানে কি, পানির সাথে বিক্রিয়া করে, আদ্র বিশ্লেষণ করে আমরা অ্যালকাইন প্রস্তুত করব। আবার দেখো, আমাদের আলোচ্য বিষয় কি, সোডিয়াম অ্যালকাইনাইডের আদ্র বিশ্লেষণ করে আমরা অ্যালকাইন প্রস্তুত করব। আবার শোনো, সোডিয়াম অ্যালকাইনাইডের আদ্র বিশ্লেষণ করে, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করে আমরা অ্যালকাইন প্রস্তুত করব। সাধারণ বিক্রিয়া দেখো, সাধারণ বিক্রিয়া, এটা অ্যালকাইন, অ্যালকাইন থেকে হাইড্রোজেন চলে গেলে অ্যালকাইনাইড বলা হয়। অ্যালকাইনাইডের সাথে সোডিয়াম যুক্ত থাকলে এটার নাম সোডিয়াম অ্যালকাইনাইড। আবার বলছি, অ্যালকাইন, এটা অ্যালকাইন থেকে হাইড্রোজেন চলে গেলে অ্যালকাইনাইড বলা হয়। অ্যালকাইনাইডের সাথে সোডিয়াম যুক্ত থাকলে এটা সোডিয়াম অ্যালকাইনাইড। এই সোডিয়াম অ্যালকাইনাইডের যদি আদ্র বিশ্লেষণ করা হয়, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করানো হয়, তাহলে অ্যালকাইন উৎপন্ন হয়। তাহলে দেখো সবাই, আবার সোডিয়াম অ্যালকাইনাইডের আদ্র বিশ্লেষণ করলে অ্যালকাইন উৎপন্ন হয়। আবার বলি, সোডিয়াম অ্যালকাইনাইডের আদ্র বিশ্লেষণ করলে অ্যালকাইন উৎপন্ন হয়। উদাহরণ দেখো, এটা
ইথাইন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন ইথাইন, ইথাইন থেকে হাইড্রোজেন চলে গেলে ইথাইনাইট, ইথাইনাইটের সাথে সোডিয়াম যুক্ত আছে, সোডিয়াম ইথাইনাইট। আবার বলছি, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন ইথাইন, ইথাইন থেকে হাইড্রোজেন চলে গেলে ইথাইনাইট, ইথাইনাইটের সাথে সোডিয়াম যুক্ত থাকলে এটাকে বলা কি, আমি মনে হয় ভুল বলে ফেললাম, প্রোপাইন। প্রোপাইন, আরেকবার শোনো, আমি ভুল বলে ফেলছি, প্রোপাইন, প্রোপাইন থেকে হাইড্রোজেন চলে গেলে প্রোপাইনাইট, প্রোপাইনাইটের সাথে সোডিয়াম যুক্ত থাকলে কি, সোডিয়াম প্রোপাইনাইট। আরেকবার দেখো, প্রোপাইন, প্রোপাইন থেকে হাইড্রোজেন চলে গেলে প্রোপাইনাইট, প্রোপাইনাইটের সাথে সোডিয়াম যুক্ত আছে, সোডিয়াম প্রোপাইনাইট। এই সোডিয়াম প্রোপাইনাইটের আদ্র বিশ্লেষণ করলে অ্যালকাইন প্রোপাইন উৎপন্ন হয়। আরেকবার দেখো, সোডিয়াম প্রোপাইনাইডের আদ্র বিশ্লেষণ করলে প্রোপাইন উৎপন্ন হয়। অনুরূপভাবে এটা অ্যালকাইন ইথাইন, ইথাইন থেকে হাইড্রোজেন চলে গেলে ইথাইনাইট, ইথাইনাইটের সাথে সোডিয়াম যুক্ত থাকলে সোডিয়াম ইথাইনাইট। আবার বলি, এটা অ্যালকাইন ইথাইন, ইথাইন থেকে হাইড্রোজেন চলে গেলে ইথাইনাইট, ইথাইনাইটের সাথে সোডিয়াম যুক্ত আছে, সোডিয়াম ইথাইনাইট। এই সোডিয়াম ইথাইনাইটের যদি আদ্র বিশ্লেষণ করো তাহলে অ্যালকাইন ইথাইন উৎপন্ন হয়। আর একটা আছে, তাহলেই অ্যালকাইন শেষ, সেটা একটু দেখো। ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণ করে, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামও নিতে পারো, ক্যালসিয়াম কার্বাইড, এটা পড়েছো তোমরা এর আগেই, সেকেন্ড পেপারের ছিল না, এটা ফার্স্ট পেপারে ছিল। ক্যালসিয়াম কার্বাইড বা ম্যাগনেসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণ করে, ম্যাগনেসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণ করে মানে কি, পানির সাথে বিক্রিয়া করে। তাহলে দেখো সবাই, ক্যালসিয়াম কার্বাইড অথবা ম্যাগনেসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণ করে অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করে আমরা অ্যালকাইন প্রস্তুত করব। আরেকবার শোনো, ক্যালসিয়াম কার্বাইড অথবা ম্যাগনেসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণ করে অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করে আমরা অ্যালকাইন প্রস্তুত করব। এবং এই পদ্ধতিতে শুধুমাত্র একটা অ্যালকাইন নিয়ে তৈরি হয়, সাধারণ বিক্রিয়া নাই, একটাই বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইডের যদি আদ্র বিশ্লেষণ করো অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করো তাহলে অ্যালকাইন ইথাইন উৎপন্ন হয়। এর সাধারণ বিক্রিয়া নেই, এই একটাই বিক্রিয়া। আর ম্যাগনেসিয়াম কার্বাইডের যদি আদ্র বিশ্লেষণ করো তাহলে ওই একই প্রক্রিয়ায় ইথাইন উৎপন্ন হয়। এরও সাধারণ বিক্রিয়া নেই, একটাই বিক্রিয়া। এই একটাই ইথাইন মানে অ্যালকাইন তৈরি করা যায়, ইথাইন, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তাহলে দেখো সবাই, ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণ করলে ইথাইন উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণ করলে ইথাইন উৎপন্ন হয়। এইভাবে দুইভাবে ইথাইন উৎপন্ন করা যায়, এখানে কোনো সাধারণ বিক্রিয়া নেই, একটাই বিক্রিয়া। আবার দেখো, ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণ করলে ইথাইন উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণ করলে ইথাইন উৎপন্ন হয়। কারো কোনো প্রশ্ন আছে? আজকে এখানে শেষ করব। কারো কিছু জিজ্ঞেস করার আছে? প্রশ্ন আছে কারো? থাকলে আগামী ক্লাসে বলো।